দেশে ফিরলেই কারাগারে যেতে হবে দণ্ডিত তারেক রহমানকে, জানালেন অ্যাটর্নি জেনারেল। জুনের মধ্যে হাইকোর্টে আপিল নিষ্পত্তির আশা। স্থানীয় সরকারে এক দশকের সবচেয়ে কম ভোট, নির্বাচন ব্যবস্থায় আস্থাহীনতার ফল, রাজনীতির জন্য অশনি সংকেত দেখছেন বিশ্লেষকরা। অপরিকল্পিত নগরায়ন ও নির্বিচারে গাছ কাটায় হারিয়ে যাচ্ছে সবুজ, চরম ঝুঁকিতে নগরবাসী, নীতিমালা প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। জাতির পিতার নামে নির্মিত মুজিব কিল্লা প্রকল্পেও দুর্নীতির অভিযোগ, কাজ বেশি দেখে মোটা অর্থ লোপাট, সুষ্ঠু তদন্তের তাগিদ টিআইবি। এবং আবারও অস্থির নিত্যপণ্যের বাজার, লাফিয়ে বাড়ছে মাছ, মাংস, সবজির দাম, টানা দাবদাহের প্রভাব বলছেন বিক্রেতারা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করে তাকে কারাগারে ঢুকতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের অভিযোগ প্রমাণিত। হাওয়া ভবন থেকে তার নির্দেশে এই ঘটনার সূত্রপাত হয়, যা সাক্ষীদের জবানবন্দিতে এসেছে। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন 24 জন, আহত হন আরও অন্তত 300 জন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2018 সালের 10 অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ডের রায় দেয় বিচারিক আদালত। উচ্চ আদালতে চলছে এই মামলার আপিল শুনানি। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন আইনজীবীরা। জুন মাসে এই মামলার হাইকোর্টের বিচার শেষ হবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন জানান, যুক্তিতর্ক উপস্থাপনের জন্য প্রস্তুত রাষ্ট্রপক্ষ। আমাদের খুব বেশি হলো 10 দিন লাগবে, আমরা এত সময় নিব না। আমরা লিখিত জমা দিব যেন আদালতের পক্ষে এবং অপর পক্ষ যারা থাকেন তারা যেন সহজেই আমরা কি বলতে চাই এটা বুঝতে পারেন, এবং তাদের যদি রিপ্লাই থাকে তো রিপ্লাই দিবেন। এই জন্য আমরা লিখিত সাবমিশনসটা জমা দিব এবং মুখে বলার সাথে সাথে আমরা লিখিতটা জমা দিব, যার কারণে আমাদের সময়টা অত বেশি লাগবে না। অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মামলার অন্যতম আসামি, যার বিরুদ্ধে সব অপরাধ প্রমাণিত। তবে পলাতক আসামি হয় আপিলে তার বিষয়টি বিবেচিত হবে না। দেশে ফিরলেই প্রথমে তাকে কারাগারে যেতে হবে, এরপর মুখোমুখি হতে হবে বিচারের। যদি কোনোদিন আসেন, সে তো আপনি আসতে পারবে না, তাকে আসতে হলে তো প্রথম সারেন্ডার করতে হবে, তাকে জেলে ঢুকতে হবে, এমনি তো হবে না। অতএব সে আগে জেলে ঢুকলে তারপর যদি সে আসে তখন দেখা যাবে, কিন্তু এর আগে তার কোনো সুযোগই নেই। এবং এই মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগ এটা প্রমাণিত, কারণ তার ওইখানে হাওয়াবনে এগুলো সব হয়েছে, কনস্পিরেসিগুলো হয়েছে, সব ষড়যন্ত্র হাওয়াবনে হয়েছে। ওইখান থেকে উনি আদেশ দিয়েছেন, সেইখান থেকে তারেক রহমান বলছে যে এইটা করেন ওইটা করেন, কার মাধ্যমে কি মানে কারে কারে ইনস্ট্রাকশন দিচ্ছে এগুলো বলছে। তারও ফাঁসি হওয়া হচ্ছিল অন্যদের মতো। হাইকোর্টের রায়ের পর এই মামলার শুনানি হবে আপিল বিভাগে। এরই মধ্যে শেষ হয়ে গেছে 20 বছর। এই মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আরও দীর্ঘ সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে লন্ডনে থাকা তারেক রহমান সহ 18 জন পলাতক এবং 11 জন রয়েছে কারাগারে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে ভোট পড়েছে গড়ে 36.10%, যা গেল এক দশকে স্থানীয় সরকারের এই নির্বাচনে ভোটের হারের দিক থেকে সবচেয়ে কম। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থায় মানুষের অনাস্থার বহিঃপ্রকাশ ঘটেছে। এর থেকে বেরিয়ে আসতে হলে রাজনীতিবিদদেরকেই সিদ্ধান্ত নিতে হবে বলেও মত তাদের। কাজী সাহেদের প্রতিবেদন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট শেষ হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে 25% কম ভোট পড়েছে 13 উপজেলায়, 60% উপরে ভোট পড়েছে 8 উপজেলায়। ব্যালটে ভোটের হার যেখানে 37.22%, সেখানে ইভিএমে ভোট পড়েছে 31.31%। 2019 সালের পঞ্চম উপজেলা নির্বাচনে গড়ে 41% বেশি ভোট পড়েছিল। 2014 সালে চতুর্থ উপজেলা ভোটে 61% এবং তৃতীয় উপজেলা ভোটে 2009 সালে 67.69% ভোট পড়ে। এই হিসেবে গত এক দশকের মধ্যে স্থানীয় সরকারের এই নির্বাচনে ভোটের হার এবারই সবচেয়ে কম। 2009-এর যে উপজেলা পরিষদের যে নির্বাচনটি হয়েছিল, সেটি কিন্তু সবচেয়ে অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন ছিল। সেটি কিন্তু এখন ডে বাই ডে যদি 14, 19 বা এই বর্তমানে 24
পরিবেশে দেখে সেটা কিন্তু সরকারের হিসাব অনুযায়ী কিন্তু এটা 40-এ গিয়ে দাঁড়াচ্ছে। যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, তারপরে সেকেন্ড রাউন্ড ইত্যকার ব্যবস্থা করা যায়, ন্যূনতম একটা থ্রেশহোল্ড স্ট্যাবলিশ করা যায় যে ধরুন শতকরা 50% ভোট ন্যূনতম পেতে হবে, তা না হলে সেকেন্ড রাউন্ড হবে। এরকমের নতুনতর পদ্ধতি আবিষ্কার না করলে বা প্রবর্তন না করলে আমাদের এখানটায় এই আগ্রহের ভাটা পড়বে, এটাই স্বাভাবিক। 139 উপজেলার মধ্যে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে 15 উপজেলায়। তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি 63 উপজেলায়। রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন, অংশগ্রহণমূলক নির্বাচন না হয় আগ্রহ হারিয়েছেন ভোটাররা। একটা বিরোধী দল তারা নির্বাচনে অফিসিয়ালি বয়কট করছে, সেটার জন্য মানুষের মধ্যে এক ধরনের দ্বিধা বলেন, তাদের একটা সমর্থক গোষ্ঠী তারা ভোট কেন্দ্রে যাচ্ছে না। এত বিশাল বড় একটা ভোট যোগ্য হচ্ছে এই জন্য যে ব্যাপক ক্যাম্পেইন, ভোটারদের টানার জন্য, উপস্থিতির জন্য কোনো বিশেষ পদক্ষেপ এটা লক্ষণীয় নাই। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন বিমুখতা তৈরি হয়েছে। ব্যাখ্যা করলেন তার কারণও। যারা নির্বাচন কমিশন সহ যারা নির্বাচন পরিচালনার সাথে জড়িত, আইন প্রক্রিয়া সংস্থা, প্রশাসন, স্থানীয় প্রভাবশালী মহল, তারা সকলেই নির্বাচন প্রক্রিয়াটাকে এমনভাবে জিম্মি করে রাখেন এবং এমন একটা অবস্থা তৈরি করেছেন, ভোটার মনে করেন আমার তো ভোটের কোনো মূল্য নাই। এর থেকে বেরিয়ে আসতে চাইলে রাজনীতিবিদদের এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করেন টিআইবি প্রধান। আমরা মনে করি যে আসলে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকেই আয়নার সামনে দাঁড়াতে হবে, তাদের নিজেদেরকে ভাবতে হবে কেন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে উপস্থিতি কম হওয়া, ভোটের প্রতি মানুষের নেতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ, এ ধারা থেকে বের হতে ভোটের পরিবেশ ফিরিয়ে আনার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। শহর থেকে হারিয়ে যাচ্ছে সবুজ, এতে চরম ঝুঁকিতে পড়ছে নগরবাসী। অপরিকল্পিত নগরায়ন এবং গাছ কাটার মহা উৎসবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। যতটুকু সবুজ আছে তাকে যত্ন নেয়ার এবং নীতিমালা প্রণয়ন করার তাগিদ করছেন বিশেষজ্ঞরা। সহকর্মী অঞ্জন বর্মন এবং কামরুজ্জামানের ক্যামেরায় সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এমন লিখন দেয়ালে দেয়ালে শোভা পেলেও রাজধানীর ঢাকার বাস্তবতা একেবারেই ভিন্ন। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে প্রিয় শহর ঢাকা। যান্ত্রিক জীবনের মায়াজালে পুরো শহরকেই গিলে খাচ্ছে কংক্রিটের দেয়াল। এক সময়ে সবুজে ঘেরা এই ঢাকা ক্রমশই হয়ে উঠছে ধূসর। একের পর এক কেটে ফেলা হচ্ছে গাছ, গড়ে উঠছে কেবলই দালান কোঠা। যেটুকু সবুজ অবশিষ্ট আছে তাও অযত্ন আর অবহেলায় মলিন হয়ে যাচ্ছে। বিশুদ্ধ বাতাস আর বুক ভরে নিঃশ্বাস নেওয়াটাই যে কঠিন হয়ে পড়ছে দিন দিন। সড়ক দ্বীপ বা সড়ক আইল্যান্ড, রোড আইল্যান্ড যেটা, এটা আসলে পর্যাপ্ত গাছও নেই এবং গাছ থাকলেও সেগুলো মুমূর্ষ অবস্থায় আছে। আগে অনেকগুলো গাছ ছিল, বড় বড় গাছ ছিল, তো ওটা এই এলিভেটর এক্সপ্রেসওয়ের জন্য অনেকটা ওই গাছ কেটে ফেলাতে সেখানে প্রায় মরুভূমির মতো অবস্থা হয়ে গেছে। যদি কেউ গাছ কাটে তাহলে সরকারের পারমিশন নেওয়া লাগে, কিন্তু বাংলাদেশে এরকম কোনো পরিকল্পনা বা এরকম করা হচ্ছে বলে আমার মনে হয় না। পরিবেশবিদরা বলছেন একটি দেশের ভৌগোলিক পরিবেশের জন্য বনভূমি থাকা প্রয়োজন অন্তত 25 ভাগ। বাংলাদেশে আছে মাত্র 16 ভাগ, তার মধ্যে আবার ঢাকায় মাত্র 7 ভাগ। 1989 সাল থেকে 2023 সাল পর্যন্ত 34 বছরে ঢাকায় সবুজ কমেছে প্রায় 56 থেকে 57 ভাগ। এবছরে টানা দাবদাহের পর ফের আলোচনায় আসে সবুজায়নের গুরুত্ব। ঢাকার সব সবুজ আর নীল সরে গিয়ে ঢাকা ধূসর হয়ে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ যদি বলে সেটা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। ফলে অবকাঠামো উন্নয়নের যে সুবিধাটা আমরা নিতে পারতাম, যে আত্মতুষ্টিটা আমরা নিতে পারতাম, সেটা আমরা নিতে পারছি না পরিবেশগত অবক্ষয়ের কারণে। নগর পরিকল্পনাবিদরা বলছেন শহর জুড়ে সবুজায়নের পরিকল্পনা অনেকটা কাগজে কলমে রয়ে গেছে, নেই কোনো নীতিমালাও। সরকারিভাবে সকলের অন্তর্ভুক্তিতার একটি নগর দর্শন প্রয়োজন, সবুজায়ন নীতিমালা প্রয়োজন। জবাবদিহিতাহীন, পরিকল্পনাহীন এবং একই সঙ্গে সমবেদনাহীন এই যাত্রা আমাদেরকে অবশ্যই আত্মঘাতী একটি পরিণতির দিকে নিয়ে যাবে। নগরায়নের সরকারি পরিকল্পনায় সবুজের সঠিক অন্তর্ভুক্তি না হলে ভবিষ্যতে আরো ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন এই নগর পরিকল্পনাবিদ। আধুনিক সভ্যতা উন্নয়ন মানব জীবনে অগ্রগতি এনেছে ঠিকই, কিন্তু অপরিকল্পিত নির্দয় উন্নয়নের প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে প্রাণ প্রকৃতি।
ইট পাথরের এ নগরীতে বুক ভরে নিঃশ্বাসটুকু নেয়ার যেন কোনো সুযোগ নেই। তাই তো স্বস্তিতে বেঁচে থাকার প্রচণ্ড তাগিদে বারবার মনে হয় দাও ফিরিয়ে সে অরণ্য লও এ নগর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। লুটপাট থেকে রক্ষা পায়নি জাতির পিতার নামে নির্মিত মুজিব কিল্লা প্রকল্প। 29টি কিল্লার কাজ বেশি দেখিয়ে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। 2400 কোটি টাকার এ প্রকল্পের অগ্রগতি মাত্র 28%। অতিরিক্ত রড মাটি ভরাট দেখিয়ে নেওয়া হয়েছে টাকা। সময় ক্ষেপণ করে বাড়িয়ে নেওয়া হয়েছে প্রকল্প বরাদ্দ। অডিটে উঠে এসেছে এমন অনিয়মের নানা চিত্র। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে টিআইবি। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় ফজলে আদিত্যের বিশেষ প্রতিবেদন। ঝড় জলোচ্ছ্বাস থেকে উপকূলবাসীকে রক্ষায় স্বাধীনতার পর মাটির উঁচু কিল্লা নির্মাণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে ঘূর্ণিঝড় প্রবণ 42টি জেলায় 450 কিল্লা আধুনিকায়ন করে পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী প্রকল্পে ব্যয় ধরা হয় 957 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও বাকি 72 ভাগ কাজ। ব্যয় বেড়েছে 2400 কোটি টাকা। সম্প্রতি প্রকল্পের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে অডিট বিভাগ, যেখানে উঠে আসে হরিলুটের নানা অনিয়মের চিত্র। অডিট রিপোর্টে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ ছাদ নির্মাণ, রডের পরিমাণ বেশি দেখানো, সোলার প্যানেলের কাজ না করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগ মিলেছে। অভিযোগের বিষয়ে জানতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে গিয়ে বাধার মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। দেশ টিভির ক্যামেরা দেখে এড়িয়ে যান প্রকল্পের দুর্নীতির মূল অভিযুক্ত সহকারী প্রকৌশলী মুবিনুর রহমান। তবে গোপন ক্যামেরায় দুর্নীতির অভিযোগ গায়ে না মেখে উল্টো অডিট অফিসারকে দোষারোপ করলেন মুবিন। অডিট যেটা করছে 200% হলো ভুয়া, মিথ্যা এবং বানোয়াট। হ্যাঁ, বরিশাল বিভাগে যে কাজ হয়েছে কি হয় নাই, কি করছে না করছে, আমাদের কাজ অবশ্যই শতভাগ ওকে আছে, কিন্তু না হইলে কি আমার কোনো দায়ী আছে? কারণ আমার তো দায়িত্বপূর্ণ না। অডিট বিভাগের রিপোর্ট আমলে নিতে নারাজ খোদ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। অডিট আপত্তি মানেই কাউকে দোষী করা যাবে না। তিনি জবাবের প্রেক্ষিতে যদি এটা নিষ্পত্তি হয় তাহলে এটা হয়ে গেল, যদি নিষ্পত্তি না হয় তাহলে দায় দায়িত্ব নিরূপণের বিষয় আছে। যদি কেউ দায় দায়িত্ব কারো উপরে নির্ধারণ করা হয়, সরকারের সুনির্দিষ্ট বিধির আলোকে সেটা ব্যবস্থা নেওয়া হয়। মুজিব কিল্লা আধুনিকায়ন প্রকল্পে দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ টিআইবির। দুর্নীতিতে জড়িত আমলা ও কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি টিআইবির নির্বাহী পরিচালকের। যেহেতু মুজিব কিল্লা এর মধ্যে একটা মুক্তিযুদ্ধের পরবর্তী সময় একটা আবেগও আছে, এরকম একটা ইতিবাচক প্রকল্পকে কেন্দ্র করে এই যে বিশাল দীর্ঘসূত্রিতা, বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা হয়, কিন্তু এ ধরনের বিশাল দীর্ঘসূত্রিতা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। এটা খতিয়ে দেখতে হবে। এখন আমি মনে করি যে নিরপেক্ষ সরকারের নিয়ন্ত্রণের বাইরে বা এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে নিরপেক্ষ নিরীক্ষা করা দরকার এই বিষয়টিকে বিবেচনা করার জন্য যে আসলে কি ঘটছে সেখানে। 2025 সালের মধ্যে মুজিব কিল্লা নির্মাণ প্রকল্প শেষ হওয়ার কথা। তবে নির্ধারিত সময়ে আদৌ কাজ শেষ হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি খাদ্য গুদামের 2.25 কোটি টাকার চাল আত্মসাৎ করে লাপাত্তা জেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আনোয়ারা বেগম ও আরও 2 জন। জেলা খাদ্য অফিসের তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুদকে মামলা দায়ের সহ বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে খাদ্য বিভাগ। সহকর্মী কুরবান আলীর তথ্য, ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। 15 এপ্রিল ডুগডুগি এলএসডি গুদামে পাক্ষিক পরিদর্শনে যান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মণ্ডল। এ সময় তিনি খাদ্য গুদামের ভেতরে চালের বস্তা এলোমেলো দেখতে পান। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগমকে চালের হিসাব দেওয়ার জন্য একাধিকবার বলা হলেও 5 এপ্রিল গুদামের চাবি নিয়ে তিনি চলে যান। এরপর থেকে পলাতক এই কর্মকর্তা। ঘটনা তদন্তে গত 28 এপ্রিল জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। 2 মে গুদামের তালা ভেঙে তদন্ত শুরু করেন তারা। এ সময় কমিটি চাল আত্মসাতে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগম, নিরাপত্তা প্রহরী মফিজুল ইসলাম ও কুলি সর্দার শাহিনুল আলমের সম্পৃক্ততার প্রমাণ পান। এবং গত 31 তারিখে গুদাম ঠিক ছিল, তার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেন এবং আমি এ পাশে
আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা ডুগডুগিকে লিখিতভাবে অফিসে আসার জন্য বলি। সরকারি গুদামের চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় দোষী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কৃষক নেতা ও মিল মালিকরা। এই যারা এর সঙ্গে লোপাটের সঙ্গে জড়িত তাদের আইনে আওতায় নিয়ে আসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং সেইটা দেখে কোনো ওসিএলএসডি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশে যারা আছে কেউ যেন সাহস না পায় এরকম। আমরা 3 থেকে 4 টাকা প্রতি বছরে চাল লস করে আমরা সরকারি ঘরে চাল দিতে যে লস হচ্ছে, বুঝলেন? লসের একমাত্র কারণ ধানের বাজার দিয়েছে 32 টাকা কেজি, চালের বাজার দিয়েছে 45 টাকা। অলরেডি 3-4 টাকা আমাদের লস হচ্ছে, আমরা লস করেও চাল দিচ্ছি। কিন্তু চাল মজুতের পর সরকারের ঘর থেকে যখন লুটপাট হয়ে যাচ্ছে, আমরা সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। এই ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 3 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। কমিটি প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা এই আত্মসাতের জন্য প্রধানত দায়ী, তার সাথে সহযোগী হিসেবে নিরাপত্তা প্রহরী মফিজুল ইসলাম এবং গোদামের যে লেবার সর্দার আছে শাহিনুর আলম, তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তো ভারপ্রাপ্ত কর্মকর্তা তো এই প্রেক্ষিতে থানায় গোড়াঘাট থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহারটি পুলিশ বিভাগের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে গিয়েছে, আর আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি আমাদের খাদ্য অধিদপ্তর বরাবর প্রেরণ করেছি। 5 বছর ধরে ডুগডুগি এলএসডি গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন আনোয়ারা বেগম, আর 2 মাসের মধ্যে তার অবসরে যাওয়ার কথা ছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। অবৈধ অটোরিকশা আর দূরপাল্লার বাসের দৌড়াতে কুড়িগ্রামে ভোগান্তি, সেতুর অভাবে মৌলভীবাজার থেকে বিচ্ছিন্ন 12 গ্রামের লক্ষাধিক মানুষ। রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী মাছ, মাংস, ডিম ও সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 100 থেকে 200 টাকা বেড়েছে মশলা পণ্য। বিক্রেতারা বলছেন দাবদাহের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে মুরগির খামারের। অনেক ফার্মে মারা গেছে মুরগি, ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতের সবজিও। তাই পাইকারি দাম বেশি হওয়ায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিনে কারওয়ান বাজারে এসে আয় ব্যয়ের সমীকরণটা মেলাতে পারছেন না নগরীর অনেকেই। সপ্তাহের ব্যবধানে অস্থির মাংসের বাজার, ডিমের দামটাও ঊর্ধ্বমুখী। গরিবের আমিষখ্যাত ব্রয়লার মুরগি কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকায়। দেশি 750 আর সোনালী বিক্রি হচ্ছে 420 টাকায়। ডিমের হালি ছাড়িয়েছে অর্ধশতক। গরুর মাংস 770 আর খাসি কেজিতে 1200 টাকা। রুই আর মৃগেল 330 থেকে 350 ঘরে। পাবদা 600, ইলিশ উঠলেও দাম চড়া। প্রতি আলিতে আপনার প্রায় 8 টাকা 9 টাকা করে বাড়তি, আর ডজনে তো বাড়ছে আপনার প্রতি ডজনে বাড়ছে 20 টাকা। কিন্তু এখন বাজারে খুব এলোমেলো অবস্থা, মুরগিও একই অবস্থা। গরুর দাম যেহেতু বেড়েছে, মুরগির উপরে চাপ বাড়ছে, তাই ওনারা মুরগির দামও বাড়ায় দিচ্ছে। মাছ আছে প্রচুর, কিন্তু দাম অনেক বেশি। যেমন পাবদা মাছ কিনলাম আগে 400 টাকার যে পাবদা মাছ, সেটা এখন 600 টাকা দিয়ে কিনলাম। কম বেশি সব সবজির দামই ঊর্ধ্বমুখী। বেগুন ছুঁয়েছে শতক, কচুরমুখী 150 ছুঁই, পটল করলা আছে 50-এর ঘরে, চিচিঙ্গা 40, লাউ মিলছে 70 থেকে 80 টাকায়। তাও টুকটাক কিছু কিনতে পারি, কিন্তু যারা একদমই মনে করেন রিক্সা চালাচ্ছে বা হচ্ছে আরো যাতে খারাপ অবস্থা, ইভেন আনএমপ্লয়মেন্ট যারা হচ্ছে এখনো চাকরি পায় নাই, তাদের জন্য আসলে খুবই টাফ। দ্রব্যমূল্যের দাম কোনোদিনই কমছে না, বরং প্রতিদিনই কোনো একটা হতে আজকে বাড়ছে, আর একটা ওরকমই আছে, আর পরের দিন আর একটা বাড়ছে। বিক্রেতাদের অজুহাত গরমে উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের, তাই এই মূল্য বৃদ্ধি। অনেকদিন যে খরা গেছে, খরার কারণে মানে আপনার সবজির আমদানি কম ছিল, কমের কারণে মানে আপনার সবজির দামটা একটু বৃদ্ধি পাইছে। সয়াবিন লিটারে 167 টাকা, 5 লিটারের বোতলজাত সয়াবিন মিলছে 780 থেকে 800 টাকায়, খোলা চিনি 135 টাকা। আরেক দফা বেড়েছে মশলার দাম। জিরা আর এলাচি কেজিতে বেড়েছে 100, আর লবঙ্গ কেজিতে বেড়েছে 200 টাকা। চিনি ছিল 120 টাকা করে, এখন 135 টাকা খোলাটা। সয়াবিন তেলের দাম তো কম স্যার, তারপরেও দেখেন কমার পরেও এখন 780 টাকা। এগুলো কিনতে গেলে আমাদের মতো লোকের কাছে এটা খুব কষ্টনীয় ব্যাপার না। মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের মশলাটা খুব প্রয়োজন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এই মশলা দিয়ে আর মাংস ভালোভাবে খেতে পারবে না। কিছু অসাধু ব্যবসায়ী বা যারা সিন্ডিকেটের মাধ্যমে আছে, তাদের কিছু ঘাবড়িতে এবং তাদের কিছু মন গড়ার মতো কিছু কারণে মশলার দাম বৃদ্ধি পাচ্ছে। পবিত্র ঈদুল আজহার 1 মাস বাকি থাকতে নিত্যপণ্যের এমন মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।
ঢাকার বাইরেও বেসামাল নিত্য পণ্যের বাজার, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা। ঊর্ধ্বমুখী মাছ, মাংস ও মশলা জাতীয় পণ্যের দামও। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সরবরাহে ঘাটতি নেই তেমন কোনো যৌক্তিক কারণ। তবুও চট্টগ্রামের বাজারে প্রায় সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 40 থেকে 50 টাকা। গরুর মাংস 800 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়। আমরা যারা পারতেছি কিনতেছি, যারা পারতেছি না কিনতেছি না। গত সপ্তাহে নিলাম একরকম, এখন দেখতেছি অনেক বেড়ে গেছে। চিংড়ি মাছ ধরেন 800 900 বলতেছে, যেগুলো আমরা 600। করলা 80 টাকা, বেগুন 80 টাকা, পটল 80 টাকা, আলু 50 থেকে 60 টাকা। এক সপ্তাহের ব্যবধানে বরগুনার বাজারে সব ধরনের মাছ কেজিতে বেড়েছে 150 থেকে 200 টাকা। ফলে আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। প্রচুর দাম, এটা সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব না। এবং যারা আমরা মোটামুটি মধ্যবিত্ত শ্রেণীর এবং ছোট চাকরি করি, তাদের টিকে থাকাই বড় কঠিন। ভোলার বাজারে অন্যান্য সবজির সাথে সবচেয়ে বেশি বেড়েছে আদা ও কাঁচামরিচের দাম। সপ্তাহান্তে কাঁচামরিচ 50 আর আদার দাম বেড়েছে কেজিতে 40 টাকা। এত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে যে এখন আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। দাম নিয়ন্ত্রণে মনিটরিং বাড়ানোর কথা বলছেন ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তর। অবৈধ মুনাফাখোর এবং যারা বাজারকে অস্থিতিশীল করতে চায় এরকম কোনো ব্যবসায়ীর যদি কোনো তথ্য পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সামনে যেহেতু পবিত্র ঈদুল আজহা, মশলার বাজারে মনিটরিং জোরদার করা হবে। সিরাজগঞ্জের কাঁচা বাজারে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, বেগুন সহ সব ধরনের সবজির দাম আকাশচুম্বী। টানা দাবদাহে সবজির ক্ষেত নষ্ট হয়, সরবরাহ কমেছে বলছেন বিক্রেতারা। কাঁচামরিচের দাম বেশির কারণ হলো আপনার প্রচন্ড রোদের কারণে গাছগুলো মরে যাচ্ছে। আমাদের সরবরাহ কম থাকার কারণে আপনার দামটা একটু বেশি। প্রয়োজনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথা জানালেন জেলা মার্কেটিং কর্মকর্তা। আমরা প্রতিদিন সপ্তাহে 7 দিনের মধ্যে প্রতিদিনে রিপোর্ট কালেকশন করি, ডিসি স্যারকে দেই এবং আমি মাসে অন্তত 20 দিন মোবাইল কোর্ট করি। হঠাৎ দাম বৃদ্ধির এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ ক্রেতা। আর কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে যারা মানুষের পকেট কাটেন তারা সবসময়ই রয়ে যান ধরাছোঁয়ার বাইরে। এমনটাই বলছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুড়িগ্রামে দিনের পর দিন বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। তার উপর অবৈধভাবে সড়ক দখল করে রাখে দূরপাল্লার যানবাহন। এতে সড়কে তীব্র যানজটে পড়তে হয় শহরবাসীকে। এমন পরিস্থিতিতে এসব যান নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বিবির মোড় থেকে দাসের হাট পর্যন্ত বাইপাস সড়কটি দ্রুত নির্মাণের দাবি তাদের। সহকর্মী মনোয়ার হোসেন লিটনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে কুড়িগ্রাম শহরে প্রবেশ করা মুশকিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের রিভারভিউ মোড়, জিয়া বাজার, কালীবাড়ি, ঘোষপাড়া, নতুন বাজার, কলেজ মোড় প্রতিটি এলাকা চলে যায় অটোরিকশার দখলে। বিকেল থেকে যোগ হয় দূরপাল্লার নৈশকোচের দাপট। শহরের প্রবেশপথ মধুর মোড় থেকে দাদামোড় পর্যন্ত যাত্রী উঠানোর জন্য যত্রতত্র পার্কিং করে রাখা হয়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন শহরবাসী। অটোগুলো দাঁড় করে রাখছে, এভাবে তো চলা সম্ভব না। জ্যামের জন্য দুর্ভোগ। আমরা সরকারের কাছে একটা বাইপাস রোড চাচ্ছি ভাই। সকাল 10টা বাজলে অটোর জন্য ঢোকা যায় না, অনেক জ্যাম। তো সুতরাং এটি যদি ত্রিমণির ওই সাইডে হইতো তাহলে জ্যামটা আর কি কমতো। সন্ধ্যা হলেই এই ঢাকা কোচগুলো মধুর মোড় থেকে দাদামোড় পর্যন্ত রাস্তার দুই ধারে যেমন দাঁড় করিয়ে রাখে, আবার এই ঢাকা কোচগুলোর যে যাতায়াত চলাচল, এতে শহরের মধ্যে ঢোকা যায় না। শহরকে যানজট মুক্ত করতে বীর প্রতীক তারামন বিবি মোড় থেকে দাসেরহাট পর্যন্ত প্রায় 5 কিলোমিটার বাইপাস সড়কটি 2019 সালে জুলাই মাসে শুরু হয়ে চলতি বছরে শেষ হবার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে। তবে দ্রুতই সড়কটির কাজ শুরুর আশ্বাস দেন পৌর মেয়র। আজকেও মাননীয় সংসদ সদস্য কুড়িগ্রাম পৌরসভায় এসেছেন। আমরা পৌর কাউন্সিলর সহ দীর্ঘক্ষণ আলোচনা করেছি, বাইপাস সড়ক সম্পর্কে আমরা অবগত করেছি এবং গতকালও সমন্বয় মিটিং ছিল জেলা প্রশাসকের কার্যালয়ে। অতি শীঘ্রই এই বাইপাস রোডের কাজ শুরু হবে। জেলা সড়ক বিভাগ বলছে সবকিছু ঠিক থাকলে আগামী অর্থ বছরে শুরু হবে প্রকল্পটির কাজ। আমরা যত তাড়াতাড়ি জমি অধিগ্রহণ বুঝে পাবো, আমরা আশা করছি যে এই 2025 সালের জুন পর্যন্ত মধ্যে এই কাজটা শেষ করতে পারবো। বাইপাস সড়ক নির্মাণের মাধ্যমে যানজট নিরসন হবে এমনটা প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
সংবাদ সকালে আরো থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজে টানা চতুর্থ জয়, আবারও ব্যর্থতার বৃত্তে ব্যাটাররা, ম্যাচ সেরা মুস্তাফিজ। সেতুর অভাবে মৌলভীবাজার থেকে বিচ্ছিন্ন অন্তত 12টি গ্রাম। যাতায়াতে লাখো মানুষের ভরসা মনু নদের উপর বাঁশের সাঁকো আর নৌকা। নদের পানি কমলে নৌকা চলাচল করতে না পারায় বাড়ে আরও দুর্ভোগ। জরুরি রোগী ও কৃষিপণ্য পরিবহন নিয়ে পড়তে হয় চরম ভোগান্তিতে। সম্ভাব্যতা যাচাই হলেও সেতু নির্মাণের কোনো অগ্রগতি নেই। সহকর্মী সালে এলাহি কুঠির তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত আপন উপর ডেস্ক রিপোর্টে। এভাবে এই ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে মৌলভীবাজারের চাঁদদিঘাট ও একাটুনা ইউনিয়নের অন্তত 12 গ্রামের মানুষ। নৌকায় পারাপারের ব্যবস্থা থাকলেও নেই ঘাট। আর শুকনো মৌসুমে মনু প্রকল্পের স্লুইস গেট বন্ধ করে দিলে উপায় থাকে না নৌকা চলাচলের। ফলে ঝুঁকি নিয়ে বাঁশের সরু সাঁকোতেই পারাপার হতে হয় স্কুল কলেজের শিক্ষার্থী সহ লক্ষাধিক মানুষকে। আর বৃষ্টিতে পিচ্ছিল হয়ে বিপজ্জনক রূপ নেয় সাঁকো। শিশু বৃদ্ধ সহ রোগী পারাপারে পড়তে হয় চরম ভোগান্তিতে। ঘটছে দুর্ঘটনা। মাছের ফুলে দিয়ে আইতে উঠতে উঠতে হইয়া না পাহাড়ে জানতে পারলো তো নদী পার হইতে খুব কষ্ট হয়, কিন্তু খাম খেদি তো আমরা ডর থাকে বই থাকে জানুর মাঝে। কোনো সময় স্কুলের ছাত্র ফারণীয় বড় সমস্যা হয়, কিংবা আমরা এমনি রুগী টুগি লইয়া ফারণীয় সমস্যা করে আমরা বিশেষ করে। আমরা টাউনও চলাফেরা টাউনও গেলার থাকিয়া নদীর কারণে আমরা টাউন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। যাতায়াতে অনেক কষ্ট হয়, রাত্রে আওয়া যাওয়া করতে অনেক কষ্ট হয়। দীর্ঘদিন থেকে সেতুর দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। সেতু নির্মাণ করে দ্রুত দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। বাঁশের ফুলে দিয়ে আইতে আমার খুবই কষ্ট হয়, ব্রিজ হইলে ভালো হইল না। ফুল হইলে বা বাচ্চা বাচ্চা যাইতেও সুবিধা হয়, গাঙ্গর পানি বাড়ি গেলে নৌকা ডুবি যায়, বাচ্চা বাচ্চা স্কুলে যাইতেও সুবিধা হয়। আমরা যানবাহনের অসুবিধা হইব, আর এদিকে মাদ্রাসা আছে, স্কুল আছে, স্কুলে আওয়া যাওয়ার সুযোগ সুবিধা খুব বেশি ভালো হইব। ফুল নিলে সুবিধা হইব, আর ফুল না হইলে সুবিধা হইতো না, নৌকা তো বুড়ি যায়, ডরহরে পারানি যায় না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, সাবেক পরিকল্পনা মন্ত্রী এলাকা সফর করার পর সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়, তবে সেতু নির্মাণে কোনো অগ্রগতি হয়নি। পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের ভিজিটের ফলে একটা প্রস্তাব উত্থাপিত হয়। সেই প্রস্তাবের প্রেক্ষিতে এলজিডি থেকে এখানে ফিজিবিলিটি স্টাডি হয়। যদি প্রকল্পটি পাস হয় তাহলে আমরা দ্রুত বাস্তবায়ন করবো আশা করতেছি। খরস্রোতা মনু নদের উপর দ্রুত সেতু নির্মাণ করে জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী 1 জুন পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন আদালত। তার জামিনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত লুৎফুর কবিরের রিপোর্টে। দিল্লির আলোচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে জল ঘোলা কম হয়নি। অনেক নাটকীয়তার পর শুক্রবার তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন দিল্লির সুপ্রিম কোর্ট। লোকসভা ভোটের 4র্থ দফার আগেই এমন খবরে দিল্লি জুড়ে তার সমর্থকদের মাঝে এলো স্বস্তির খবর। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্ত দুই পক্ষের মতামত শোনার পর মুখ্যমন্ত্রী জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুরের ফলে লোকসভা নির্বাচনী প্রচারে কেজরিওয়াল অংশ নিতে পারবেন। That order of interim release will be operable up till 2nd of June, that is during the election process, and there is no restriction on his campaigning. সুপ্রিম কোর্টের এই রায় আম আদমি পার্টিকে ভোটের মুখে নতুনভাবে উজ্জীবিত করে তুলেছে। তার জামিনে সুপ্রিম কোর্টের ভূয়সী প্রশংসা করেন দলীয় নেতারা। आज जो सुप्रीम कोर्ट का फैसला आया है, इस फैसले से सिर्फ अरविंद केजरीवाल जी को अंतरिम जमानत नहीं मिली, इस फैसले से सत्य की विजय हुई है, इस फैसले से लोकतंत्र की विजय हुई है, इस फैसले से देश के संविधान की विजय हुई। तो हमारे देश में सुप्रीम कोर्ट सामने आया है और लोकतंत्र की रक्षा करने में सुप्रीम कोर्ट ने एक बहुत बड़ी भूमिका निभाई है। কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনে সামাজিক মাধ্যমে এক্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, তার মুক্তি লোকসভা নির্বাচনের জন্য ইতিবাচক। দুর্নীতি মামলায় গেল 21 মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এরপরই তাকে নেওয়া হয় তিহার কারাগারে। তাকে আটকের ঘটনায় নিন্দার বার্তা আসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। দেশে ফিরলেই কারাগারে যেতে হবে দণ্ডিত তারেক রহমানকে, জানালেন অ্যাটর্নি জেনারেল। জুনের মধ্যে হাইকোর্টে আপিল নিষ্পত্তির আশা। স্থানীয় সরকারে এক দশকের সবচেয়ে কম ভোট, নির্বাচন ব্যবস্থায় আস্থাহীনতার ফল। রাজনীতির জন্য অশনি সংকেত দেখছেন বিশ্লেষকরা। অপরিকল্পিত নগরায়ন ও নির্বিচারে গাছ কাটায় হারিয়ে যাচ্ছে সবুজ, চরম ঝুঁকিতে নগরবাসী। নীতিমালা প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। জাতির পিতার নামে নির্মিত মুজিব কিল্লা প্রকল্পেও দুর্নীতির অভিযোগ, কাজ বেশি দেখিয়ে মোটা অর্থ লোপাট, সুষ্ঠু তদন্তের তাগিদ টিআইবির। এবং আবারও অস্থির নিত্য পণ্যের বাজার, লাফিয়ে বাড়ছে মাছ, মাংস, সবজির দাম। টানা দাবদাহের প্রভাব বলছেন বিক্রেতারা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।